হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্টিক নাইটসের এপিসোড নম্বর 23 তে। আজকে আমাদেরকে দুটি ঘটনা পাঠিয়েছে সার্থক চক্রবর্তী। তিনি থাকেন মেদিনীপুরে। আর এই যে ঘটনাগুলি, তার মধ্যে একটি ঘটনা তার নিজের সাথে ঘটা আর আরেকটি ঘটনা তার বন্ধুর সাথে। তো বেশি দেরি না করে আমরা ঘটনায় যাব, বাট তার আগে আপনাদেরকে জানাতে চাই, যদি আপনারা চ্যানেলটি রেগুলার দেখেন বাট এখনও সাবস্ক্রাইব করেননি, কারণ আমাদের অনেক এরকম ভিউয়ার্স রয়েছে যারা কিন্তু সাবস্ক্রাইব করছে না, প্রায় সেটা 90%-এর কাছাকাছি। তো সাবস্ক্রাইবের বাটনটা ক্লিক করে নেবেন আর তার সাথে সাথে কমেন্টে জানাবেন আপনাদের ঘটনাটি কীরকম লাগলো, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আপনাদের জন্য ফ্রি হতে পারে বাট আমাদের জন্য অনেক বেশি মূল্যবান। তো বেশি দেরি না করে চলুন আমরা ঘটনায় যাই। ঘটনাটি আজ থেকে প্রায় 21 বছর আগের। সার্থকের নিজের বিয়ে। আর বিয়েতে আপনারা জানেনই যে কত বেশি কাজ থাকে একটা ছেলের, কারণ তাকে নিজেকেই বেশিরভাগটা প্রায় সামলাতে হয়। তো সেরকমই হয়। বিয়ের দিন যেরকম আমরা জানি যে মেয়েদের বাড়িতে যায়, বিয়ে করে আসেন ফেরত, আর তারপরের দিন হয় কালরাত্রি। কালরাত্রিতে কিন্তু মেয়েদেরকে ছেলেদের মানে বড়দের সাথে থাকতে দেওয়া হয় না, সেদিনকে আলাদাই থাকতে হয়। তো যথারীতি সেম জিনিস হয়। এইবার বিষয়টা হচ্ছে যে তখন অবধি সার্থক সবকিছু নর্মালি ভেবেছিল, কিন্তু তার পেছনে অলরেডি শুরু হয়ে গেছিল একটা অদ্ভুত ঘটনা। তার বউ, তার যে নিজের বউ, যাকে সে সবে একদিন আগে বিয়ে করে এনেছে, সে সেই কাল রাত্রির দিন, প্রথম দিন তাদের বাড়িতে রাতে খেয়ে দে সে ছাদে চলে যায়। এবার সেটা তার বোন ফলো করে, তার নিজের একটা বোনও আছে সার্থকের। তার বোন ফলো করে যে ছাদে গেছে বৌদি, তো সেরকম মতো গায়ে করে না। প্রথম দিন ঠিক আছে। দ্বিতীয় দিন বৌভাত। এবার বৌভাতের দিন অনেক লোক, অনেক রাত অবধি ধুমধাম সব আওয়াজ, বা আমরা বলতে পারি সেই মজাটা, কারণ বৌভাতের মজাটা কিন্তু একটা আলাদা মজা। তারপরের দিন ওই দিনকেই কিন্তু ফুলশয্যা। তো তারা খুব টায়ার্ড হয়ে পড়েছিল, তার জন্য তারা সেদিনকে ডিসিশন নেয় তারা শুয়ে পড়বে। কিন্তু তার যে স্ত্রী, সে বলেন যে আমি একটু বাথরুম থেকে আসছি। এবার ঠিক আছে, বাথরুম যেতেই পারে। তো খুব ক্লান্তি থাকার জন্যেই সার্থক সেই দিনকে ঘুমিয়ে পড়ে। কিন্তু সেই দিনকেও তার বোন তখনও জেগে। ছোটরা কিন্তু বেশি রাত অব্দি কোথাও না কোথাও জেগেই থাকে। তো তার বোন দেখে যে তার বৌদি আবার সেই ছাদে যাচ্ছে। ফুলশয্যার রাত, মানে ছাদে কেন? এইবার সে কিউরিয়াস হয়। সে ফলো করে। ফলো করে গিয়ে সে দেখে যে তার বৌদি ছাদের এক কোণে, মানে উল্টো দিকে, যেরকম আমি আপনাদের দিকে তাকিয়ে আছি সেরকমই, যদি আমার পেছন থেকে আমার দিকে কেউ তাকিয়ে থাকে, যেরকম দেখবে যে আমি আপনাদের সাথে কথা বলছি, ঠিক সেই রকম কথা বলছে। সেটা কিন্তু সেদিনকে সেরকম কিছু ছিল না, সেদিনকে জাস্ট দেখেছে দাঁড়িয়ে আছে। তো অনেকক্ষণ দেখার পরে দেখলো তার বৌদি ঘুরলো, তখন সে মানে ওখান থেকে চলে যায় আর কি। কারণ অবভিয়াসলি নতুন বৌদি, এবার যদি সে ভাবে যে এখন সবেমাত্র এলাম আর এখন থেকেই আমাকে মানে লুকিয়ে লুকিয়ে দেখছে, বা বলতে পারি ইনফরমেশন বার করছে, ওরকম কিছু, তো সে যথারীতি চলে যায়। আর তারপরে কি হলো সে জানে না। এই সব কিছুই কিন্তু সে মানে সার্থকের বোন সার্থককে জানায় পরে। ঠিক তার পরের দিন, এই দিনটা খুবই ভয়ানক ছিল। কারণ পরের দিন যত রীতিরেওয়াজ থাকে, যে ফার্স্ট দিন বউয়ের, তো সেরকম রান্না রান্না করিয়ে সবাইকে খাওয়ানো হোক, যত মানে বলতে গেলে যে সকাল থেকে সন্ধেবেলা অবধি খুবই নর্মাল, মানে সব কিছুই খুব ভালো। হেসে খেলে কথা বলছে বউ। কিন্তু যখনই সন্ধেবেলা হলো তখন মনে হলো হঠাৎ করে, কেন জানি না, একটা গুমোট ভাব, মানে তার বউ হঠাৎ করে চুপচাপ হয়ে গেছে। কেমন একটা জিনিস আবহাওয়ার মধ্যে চেঞ্জ মনে হচ্ছে। তো সেটা সবাই ভেবেছে যে এত খাটাখাটনি গেছে এই বিয়ের কয়েকটা দিন, তার জন্য হয়তো শরীরটা খারাপ লাগছে। সবাই বলবো না, মানে সার্থকের এরকম লেগেছে। সেই দিনও খাওয়ার পরে সার্থক নিজের ঘরে চলে যায়। এবার বউ অনেক সময় হয় না যে নিজেদের সব বাসন-কোসন গুটিয়ে তারপরে সে শুতে যায়। তো সেরকমই সে ভেবেছিল সার্থক, যে হয়তো ওরকমই কোনো ব্যাপার, যে তার বউ হয়তো এইজন্য দেরি করছে। অন্যদিকেই তার বোন আরেকবার ফলো করতে গেছে। তার বোনের একটা সন্দেহ হয়
যে এরকম রাত্রিবেলা করে ছাদে গিয়ে বৌদি কি করে? তার সন্দেহ কিন্তু কখনোই নেগেটিভ এনার্জিস বা এইসবের দিকে ছিল না। তার সন্দেহ ছিল এইটা যে সবেমাত্র বিয়ে করে এসছে, তার কোনো আগের অ্যাফেয়ার নেই তো? তার সাথে কোনো কথা বলছে না তো? তো এই সন্দেহ নিয়েই সে কিন্তু তাকে ফলো করে। এইবার ফলো করতে গিয়েই সে শুনতে পায় সে জানি কার সাথে একটা কথা বলছে ফিসফিস করে। কেউ নেই। কিন্তু একটা আওয়াজ। এই আওয়াজটা খুবই বিকট। ফিসফিস করে কার সাথে জানি কথা বলার। সে খুব ভয় পেয়ে যায়। সেদিন আর সে বেশিক্ষণ ওয়েট না করে সে ডাইরেক্ট মানে ওই সময়তেই গিয়ে তার দাদা মানে সার্থককে জানায়। সার্থক সেই দিন জানতে পারে যে এরকম কিছু সিচুয়েশন তার পেছনে এই গত ৩-৪ দিন ধরে চলছে। তো সার্থক বলল, "হয়তো এমনি গেছে।" কারণ দেখুন মানে সার্থক তো কখনোই এরকম কিছু ভাবেনি। তো এইজন্য সে খুবই নরমালি ব্যাপারটা নিয়েছিল। বলছিল, "ঠিক আছে, তোর বৌদি এলে আমি জিজ্ঞেস করছি।" তো সেরকমই যে তার বউ আসে আর তাকে জিজ্ঞেস করে, "তুমি এরকম কি করো? মানে প্রত্যেকদিন রাত্রিবেলা তুমি যাও, আমাকে বললো যে প্রত্যেকদিন রাত্রিবেলায় তোমাকে দেখতে পায়। তুমি কি করো ছাদে গিয়ে?" তখন তার বউ বলে, "কই না তো, আমি তো এমনিই হাঁটতে যাই। আমি রোজই খাওয়ার পরে একটু না হাঁটলে আমার ঠিক হয় না ঘুম।" তো বলল, "আচ্ছা ঠিক আছে।" মানে এটা খুব নরমাল ব্যাপার। কিন্তু যখন পরের দিন সে নিজেও কিউরিয়াস হয়। কারণ প্রত্যেকদিন যাচ্ছে আর তার বোনও এরকম ৩-৪ দিন দেখেছে। এরকম কিছু না বলেই চলে যাওয়া ১ম দিন থেকেই কোনো একটা জিনিস হয় না যে অন্য বাড়িতে গেলে একটু মানিয়ে নিতে সময় লাগে। তো সেইটুকুনি সময়ও লাগলো না। সে নিজের মতো গিয়ে ছাদে হাঁটছে। তো সে নিজেও একদিন যায়। গিয়ে দেখে যে হ্যাঁ, তার বউ তো নরমালি হাঁটছে। তো সেরকম কিছু হয়নি। আর সেদিনকে ওর বোন যায়নি। কারণ ওর বোন দেখে নিয়েছিল যে সার্থক যাচ্ছে। তো ওইজন্য ওর বোন যায়নি। কিন্তু এরকম খুব ক্যাজুয়াল ভাবে নেওয়ার পরে সার্থক তার বোনকে বলে, "দেখ আমি তো দেখলাম ও হাঁটছে, আমাকে বলল সেটাই।" কিন্তু যে ফিসফিস করে কথা বলাটা, এটা তো তার বোন তখনও সার্থককে বলেনি। আর সেই জন্যেই সে বিশ্বাস করতে পারছিল না যে সে শুধু নরমালি হাঁটতে যায়। সেদিন সে আবার রাত্রিবেলা তার বৌদিকে ফলো করে। তখন ঠিক রাত ১১:৪০-৪৫। গ্রামের দিকে রাত ৯টা মানেই কিন্তু অনেক রাত। ১১:৪০-৪৫ প্রায় মাঝরাত। সে ফলো করে দেখে তার বৌদি ছাদে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আর একটা মুচকি হাসি নিয়ে বিকটভাবে বলছে, "কিরে, যেটা চেয়েছিলি পারলি না তো?" এই দেখে ভয়েতে তার বোন দৌড়ে সিঁড়ি থেকে নিচে নামে। আর তার বয়ফ্রেন্ড ছিল একটা। সেই বয়ফ্রেন্ড সার্থকদের বন্ধুদের গ্রুপের মধ্যেই একজন। তো সে ডাইরেক্ট গিয়ে মেসেজ করে তার বয়ফ্রেন্ডকে যে, "দেখো এরকম, এরকম ঘটনা, আমার খুব ভয় লাগছে।" কারণ সে কাকে বলবে? সে তার বাবা-মাকেও বলতে পারছে না। সে অনেক আমরা কিন্তু জানি যে যেইসব জিনিসগুলো আমরা আমাদের বন্ধু বা আমাদের বাবা-মাকে জানাতে পারি না, সেগুলো কিন্তু আমাদের স্পেশাল ওয়ানকে আমরা বলতে পারি। তো ঠিক সেরকমই সিচুয়েশন। সে তার বয়ফ্রেন্ডকে জানায়। তো তার বয়ফ্রেন্ড আর সার্থক, যেরকম আমি বললাম, তারা বন্ধু ছিল। তো খুবই ক্লোজ বন্ধু ছিল তারা। আর তাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবথেকে পুরনো যদি বন্ধু হয়ে থাকে তাহলে কিন্তু সার্থকের সেই ছিল। তার নামটা আমাকে নিতে না করা হয়েছে, তার জন্য আমি নিচ্ছি না। কারণ হয়তো তাহলে সবাই বুঝতে পেরে যাবে কাদের ঘটনা। তো সে একদিন একটা মানে কোনো একটা প্ল্যান করে যে কিছু একটা প্ল্যানের জন্যে সে জানায় যে, "সার্থক, আমি তোদের বাড়িতে থাকবো এই ৩ দিন। কাজের জন্যে আমাকে ওখানে থাকতে হবে। আমার একটা ইন্টারভিউ আছে।" কারণ তার বন্ধুদের গ্রুপটা রয়েছে, বাট গ্রুপের বন্ধুরা একটু আলাদা, আলাদা জায়গায় কাজ করে। তাদের বাড়ি এক জায়গাতে নয়। তো বলে, "তোদের বাড়িতে থাকবো, থেকে আমার কটা ইন্টারভিউ আছে, সেগুলো আমি দেব।" তো এই কথা বলে থেকে যায়। এবার যেহেতু তার গার্লফ্রেন্ড মানে আমার সার্থকের বোন এত ভয় পেয়েছিল, তো তার জন্যে তার বয়ফ্রেন্ড মানে সার্থকের বন্ধু আর সার্থকের বোন দুজন মিলে দেখতে আসে। দুজন মিলে দেখতে এসে মনের মধ্যে জোর নিয়ে সার্থকের বন্ধু গিয়ে বৌদিকে ডাকে, "বৌদি, তুমি কি করছো এখন রাত্রিবেলা?" মানে
সে কিন্তু কোনো আওয়াজ করেনি, কথা বলেনি, সে শুধু এরকম একটা আঙ্গুল তুলে ওরকম দেখিয়েছে। আর সেইটা যখন দেখিয়েছে দূরে, মানে তাদের একটা হচ্ছিল মোটামুটি রাজবাড়ি টাইপের, মানে একটুখানি বড় আর কি গ্রামের মধ্যে, দূরে কয়েকটা বাড়ি সেই দিকে দেখাচ্ছে, এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না কি ব্যাপার। ততক্ষণের মধ্যেই নিচ থেকে সার্থকের ডাক, কিরে তোরা কোথায়? তখন ওরা বলছে এই তো আমরা আসছি। তারপরে তারা তিনজনেই নেমে যায়। সেই দিনকে আর সেরকম কিছু হয়নি, তারা তিনজনেই নেমে যায়, কিন্তু মনের মধ্যে একটা খুঁত সেটা থেকেই যায়, কারণ সার্থকের বন্ধুও এবার সার্থককে বলে, দেখ বৌদি কিন্তু আমার মনে হচ্ছে কেমন একটা অদ্ভুত আচরণ করছে, তোর এটার উপরে নজর দেওয়া উচিত। এবার সার্থক বলে ঠিক আছে দেখছি। পরে আবার দুদিন সার্থক এবার ফলো করে প্রপার, একদম শুরুতেই গিয়ে কিছু বলে না। প্রথম দিন যখন হাঁটতে দেখেছিল ডাইরেক্ট গিয়ে বলেছিল। এবার যখন আবার কিছুক্ষণ ফলো করে দেখে তার বউ কিছুক্ষণ তো হাঁটছে, কিন্তু কেন জানি না পুরো ছাদের একদম ধার ঘেঁষে, যতটা বেশি ঘেঁষে হাঁটা যায়, হাঁটা সম্ভব ততটা ধার ঘেঁষে হাঁটছে, আর বারে বারে নিচের দিকে তাকাচ্ছে। সেই দিনও সার্থক কিছু তাকে বলেনি, কারণ যেহেতু দেখেছিল যে আগের দিনকে তাকে বলেছে যে আমি খাওয়ার পরে হাঁটতে যাই, তো সে যদি বারবার জিজ্ঞেস করে তাহলে ব্যাপারটা ভালো দেখাবে না, তার জন্য সে দেখায়নি। সে ভাবলো আর কয়েকদিন ওয়েট করে দেখি। তারপরে আসছে সেই ভয়ঙ্কর রাত। সেই দিনকে সার্থক উপরে গিয়ে দেখে আর বউ দুটো পা নিচের দিকে ঝুলিয়ে রেলিংয়ের উপরে বসে পা নাড়াচ্ছে। সেদিন সার্থকের খুব ভয় লেগে যায়, যদি পড়ে যায় কি হবে। তো সে গিয়ে তার বউকে ধরে বলে তুমি কি করছো এগুলো, কেন করছো এরকম? আবারও তার বউ এভাবে আঙ্গুল তুলে দেখায় ওই বাড়িগুলোর দিকে। এবার তারা কেউ কিছুই বলতে পারে না বা বুঝতে পারে না, সার্থক নিজেও বুঝতে পারছে না যে কি ব্যাপার, কারণ সার্থকেরও সব সময় যে ওইখানেই থাকাটা হয়েছিল এরকম নয়। তো সার্থক যথারীতি সেরকম যায়। তার দাদু ছিল, দাদুকে গিয়ে বলে দেখো দাদু, এরম এরম ঘটনা, আর অনেক দিন ধরেই এরকম হচ্ছে, বোন আমাকে বলেছিল, কিন্তু আমি যখন গিয়ে জিজ্ঞেস করি পুরো এরম সিচুয়েশনে ওর বারে বারে ওই দিকের একটা বাড়ির দিকেও আঙ্গুল দেখাচ্ছে। তখন তার দাদু বলা শুরু করে তুই কি, তার দাদু বলে তুই কি ঠিক, মানে তুই কি ঠিক বলছিস যে ওই দিকেই আঙ্গুলটা দিয়েছিল? তখন বলছে হ্যাঁ দাদু, ওই দিকেই আঙ্গুল দিয়েছিল, কেন তুমি এরকম করছো কেন? ওর দাদু কেমন একটা চমকে উঠে বলে তোরা তাড়াতাড়ি বেরিয়ে যা, তোরা এখানে আর থাকিস না, তোরা যত তাড়াতাড়ি সম্ভব তোরা আমাদের কলকাতার বাড়িতে চলে যা। তারা যথেষ্ট বড় লোক ছিল, তাদের কলকাতাতেও একটা বাড়ি ছিল, আর ওখানে তো যেরকম ছিল বাড়ি সেরকম বলে। তো সার্থক তার দাদুকে জিজ্ঞেস করে ঠিক আছে দাদু আমি চলে যাব, কিন্তু তুমি বলো তো যে তুমি এরকম কেন করছো? তখন তার দাদু বলে দেখ, আজ থেকে অনেক বছর আগের কথা, তখন আমিও ইয়াং, ওইখানে একটা ছেলে থাকতো আর তার বাবা, তার মাটা অনেকদিন আগেই মারা যায়। সেখানে একটা ছেলেটি বিয়ে করে একটা বউকে, বিয়ে করে নিয়ে আসে। প্রথম প্রথম খুব ভালো, বউয়ের বাড়ি থেকে অনেক জিনিসপত্রও দিয়েছিল, আর সেই নিয়ে সেই ছেলেটির বাবা খুব ঢাকঢোল পেটাতো যে আমাদের এখন এই আছে ওই আছে, যদিও বা সেটা কিন্তু মেয়ের বাড়ির থেকে পাওয়া। সময়ের সাথে সাথেই যখন সেই সম্পত্তিগুলো তারা খেয়ে ধূলিসাৎ করে দেয়, তখন আবারও অত্যাচার শুরু হয় সেই বউটির উপর। অত্যাচার করে তার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্যে, অত্যাচার করে তার বাবার বাড়ি থেকে ফার্নিচার নিয়ে আসার জন্যে। তার বউ একদিন অনেকটা চাপে পড়ে সে তার বাড়িতে গিয়ে জানায় যে দেখো আমাকে এই জিনিসগুলো দিতে বলছে, আমি কি করবো এবার? তো তার বাড়ি থেকেও বলে দেখ তোর বিয়েতেই তো সব খরচা হয়ে গেছে, এখন আর সম্ভব না আমাদের জন্য দেওয়া। এরকম ভাবেই সেই বউটি দুদিক থেকে চাপে পড়ে প্রেসারে পড়ে একদিন গলায় দড়ি দেয়।
তারপর থেকেই এইরকম ঘটনা সেই গ্রামে প্রায় হতেই থাকে। তার দাদু ভেবেছিল হয়তো ওই ৪-৫টা বাড়ির মধ্যেই জিনিসটা সীমিত থাকবে। কিন্তু কিভাবে যে তার নিজের নাতির বউয়ের উপরে এই জিনিসটা আক্রমণ করলো বা এটার একটা ছায়া পড়লো সেটা সে বুঝতে পারেনি। সার্থক আর দেরি না করে সেখান থেকে তার পরের ২ দিনের মধ্যেই সবকিছু গুছিয়ে কলকাতার বাড়িতে চলে আসে। কিন্তু সেই সিচুয়েশনটা থেকে বেরোতে তার বউয়ের তাও মোটামুটি পরের ১.৫ থেকে ২ সপ্তাহের মতো সময় লাগে। সাইকিয়াট্রিস্টের কাছে যায়, তার সাথে কথা বলে, সাইকোলজিস্টের কাছেও যায়, তার সাথেও কথা বলে। কথা বলে ১.৫ থেকে ২ সপ্তাহের মধ্যে তার বউ নরমাল হয়ে যায় অ্যান্ড ইভেন তারা এখন খুব ভালো সুখে সংসার করছে। তো বন্ধুরা, এটা ছিল আমাদের ১ম ঘটনা সার্থক চক্রবর্তীর পাঠানো। তো আশা করি আপনাদের এই ১ম ঘটনাটি ভালো লেগেছে। কমেন্ট সেকশনে জানাবেন যে ঘটনাটি কেমন লাগলো আপনাদের। আর আপনাদের যদি নিজেদের কোনো ঘটনা থাকে আপনারা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনের উপরে দিয়ে দেবো। আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা যদি স্ক্রিনের উপরে আপনি না দেখতে পারেন তাহলে আমি কমেন্ট সেকশনেও পিন কমেন্টে দিয়ে দেবো। আপনারা নিজেদের ঘটনা পাঠান। যদি আপনারা চান আপনারা কিন্তু আমাদের স্টুডিওতে এসেও এই ঘটনাটি শোনাতে পারেন। তো এবার বেশি দেরি না করে আমি যাই ২য় ঘটনায়, যেটা সার্থক নিজেই পাঠায় তার বন্ধুর সাথে ঘটা। ঘটনাটি বেশি দিন পুরনো নয়। ঘটনাটি হলো আজ থেকে প্রায় ৩-৪ বছর আগের। সবে কোভিড কেটেছে। কোভিড কাটার পরে তার বন্ধুরা মানে সার্থকের বন্ধুরা ঘুরতে যায় পুরী। তারা ফ্যামিলি নিয়েই ঘুরতে যায়। এবার কোভিডের পরে না প্রচুর এরকম হয়েছে অনেকের ব্যবসা বন্ধ হয়ে গেছে। যারা লসের জন্যে ব্যবসাটাকে আর চালিয়ে যেতে পারেনি তাদের মধ্যে অনেকেই কিন্তু নিজেদের যে লজ বা হোটেল সেটাকে কিন্তু সেল করে দিয়েছে তাদের খাবারের জন্যে। আর অনেকেই এরকম যে হোটেল বা লজ অনেক কম টাকায় কিনেছে দরকারের জন্যে বা কিছু কারণের জন্যে। ঘটনাটি হলো এমন একটি লজের পুরীতে, যেটা ছিল স্বর্গদ্বারের একদম পাশেই। একদম সবে নতুন করে আবার রেনোভেট করা, কারণ তার আগে হোটেলটির অবস্থা একটু খারাপ ছিল, যেটাকে আরও রেনোভেট করে আরও ভালো করেছে। আপনারা এখনও গেলে হোটেলটি দেখতে পাবেন। আর দেখে মনে হচ্ছিল সার্থকের বন্ধুদের যে হয়তো যে ওটাই মানে ওরাই প্রথম যারা ওই হোটেলটি রেনোভেট হওয়ার পরে গিয়ে থাকছে, কারণ হোটেলটা পুরোটাই ফাঁকা। প্রথম দিন তারা গিয়ে সেই হোটেলের মধ্যে থাকে, যেরকম হয় আর কি। প্রথম দিন ট্রেনের জার্নি করে মানে অনেকটা বেশি টাফ সিচুয়েশন যেগুলো বলে, তারপরে ক্লান্তি নেমে আসে বডির মধ্যে, তো তারা খেয়ে দিয়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে। সেই দিন কিছুই হয় না। পরের দিন সকাল, সমুদ্র একদমই সামনে, বেশি দূরেও নয়। খুব এক্সাইটেড যে এবার আমরা সমুদ্রতে যাব, স্নান করব, যার জন্য পুরীতে আসা। অবশ্যই তার সাথে জগন্নাথ দেবের মন্দির তো রয়েছেই, কিন্তু মন্দিরে হয়তো তারা এই পুরো যাত্রাটিতে পৌঁছতেই পারেনি। সেটা নিয়েই আজকের এই ঘটনাটি। তাদের প্ল্যান ছিল যে পরের দিন তারা স্নান করবে, আর স্নান করে তারা সেই দিন বিকেলবেলার দিকে জগন্নাথ দেবের দর্শন করতে যাবে। তো সেরকমই তারা স্নান করতে যায়। অনেক সময় দেখবেন যে পুরীতে স্নান করার সময় বা যে কোনো সমুদ্র সৈকতে স্নান করার সময় ঢেউয়ের চোটে যদি কেউ পড়ে যায় তার কিন্তু হাত অনেক সময় কেটে যায় বালিতে। তো সেরকমই সিচুয়েশন যে সার্থকের সেই বন্ধু একটা বড় ঢেউতে সে পড়ে যায় আর তার হাতটি কেটে যায়, কিন্তু কাটটা ছিল প্রচণ্ড ডিপ, মানে দেখে মনেই হয়নি যে ওটা বালিতে কাটা। তো সেইভাবে অনেক সময় ঝিনুক ঠেনুক থাকে, হয়তো সেইটাতেই লেগে তার হাতটা কেটে গেছে প্রায় ডিপ করে। তো সেই দিনটি কিন্তু সে আর বা তার পুরো ফ্যামিলি মানে একটুখানি দুঃখী হয়ে যায় না অনেক সময়, যে এতটা কেটে গেল, ইস কীভাবে হবে। আর হাতে খুব ব্যথা ছিল, তাই জন্য তারা প্ল্যান করলো যে না, আমরা তো থাকবোই ৩-৪ দিন, তো আজকে আর যাব না মন্দিরে, আমরা কাল যাব মন্দির। সেই দিনকেই এরকম ঘটনাটি ঘটে যে ওরা হাতে ব্যান্ডেজ করা বসে আছে, সবাই মিলে চপ ভাজা আর মুড়ি নিয়ে বসলো। কারণ দেখো, ঘুরতে গেছে, মন খারাপ হতেই পারে, তারা প্ল্যান ক্যান্সেল করেছে, কিন্তু নিজেদের মধ্যে একসাথে বসে মানে দুটো ফ্যামিলি, তারা তার পিসিরা মিলে গেছিলো, একসাথে বসে তারা আর কি চপ ভাজা আর মুড়ি খাচ্ছে।
তার সাথে তার ভাইও ছিল, মানে সার্থকের বন্ধু আর তার ভাইও গেছিল, মানে একটুখানি পিসতো ভাই বোধহয় মোস্টলি, সেও যায়। তো চপ ভাজা মুড়ি খেতে খেতে তাদের কেয়ারটেকারটি এসে বলে, যদি আপনারা চান আপনারা কিন্তু ছাদেও যেতে পারেন, কারণ এখন তো আর বেশি কেউ নেই। আপনারা যদি চান, আপনাদের যদি গরম টরম লাগে বা আপনারা যদি সি বিচ দেখতে চান, কারণ যেরকম আমি বললাম স্বর্গদ্বারের একদমই পাশে সি বিচের সামনে, তো আপনারা কিন্তু ওখানে গিয়ে হাওয়াও খেতে পারেন। এবার বাকিরা বলল, না না যাবো না। ওর এত হাতে ব্যথা সত্ত্বেও কেন জানি না ওর মনে হলো, না এসে বাড়িতে বসে থাকবো, যাই একটু ছাদ দিয়ে ঘুরে আসি। তো ওর পিসতো ভাইকে নিয়ে ছাদের দিকে যাচ্ছে। ওরা ছিল একদম গ্রাউন্ড ফ্লোরে। আর ছাদ মানে ওটা ৩ তলা প্রায় হোটেলটা ওই সময়তে। ৩ তলার ছাদে যাবে। ২য় তলাটা পার করতেই কেন জানি না তাদের মনে হলো যে পিছন দিকে একটা দৌড়ে যাচ্ছে। মানে একটা ধপ 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 করে আওয়াজ, যে এটা কেউ একটা দৌড়ে চলে গেল। তারা ভাবে কেয়ারটেকার তো বলল যে লজে কেউ নেই, তো এটা কার আওয়াজ, কিসের আওয়াজ? তো তারপরে প্রথমবারের জন্য তারা ওটাকে ইগনোর করে তারা ওপর দিকে ২য় তলায় পার করে, মানে ৩য় তলার দিকে যায়, যেখান থেকে জাস্ট গেটটা খুললেই ছাদ। সে যখন প্রথম থেকে ২য় তলায় গেল, ২য় থেকে ৩য় তলায় গিয়ে যে আরেকটা সিঁড়ি উঠে ছাদটা, সেই ৩য় তলায় যেতেও তার পেছন দিকে মনে হলো আবার সেই ব্যালকনির সাইড দিকে একটা দৌড়ে চলে গেল, সেই সেম আওয়াজ, থাপ থাপ করে। ওরা একটু ভয় পেয়েছে। ভয় পাওয়া সত্ত্বেও এবার ও যেহেতু বড়, ও দেখাতে পারে না, ওর একটা ইগোর ব্যাপার আছে যে আমি ভয় পেয়েছি, এটা দেখাবো পিসতো ভাই। অন্যদিকে ভাই কিন্তু সত্যি খুব ভয় পেয়েছে। ও বলছে, দাদা দেখ আমার মনে হচ্ছে না এখানে ভালো, কেউ তো নেই পুরো এসে, তো চ নিচে যাই। বলছে না আর কি হবে, চ আমি আছি তো। আর যেরকম বললাম এজ কিন্তু বেশ ভালোই হয়ে গেছিল, মানে সার্থকের বিয়ের থেকে যদি আমি ৬ বছর, মানে এখান থেকে যদি আমি বলি সার্থকের বন্ধুদের কথা বলি, তো সেই লেভেলের হিসেবে দেখতে গেলে যে বেশ ভালো বয়স তার। তো তারা ছাদে গিয়ে মনে হলো কে জানি তার দিকে তাকিয়ে আছে। আর ছাদে দেখবেন যে একটা লাইট জ্বললে কিন্তু একটা আলো ছায়া ভাব থেকেই যায়। ছাদের লাইটের আশপাশটা আলো, দূর দিকে যতই যেতে যাবে কোণার দিকে গেলে কিন্তু একটা অন্ধকার ভাব। তারা দেখলো যে একটা অন্ধকার ছায়া দূরে একটা কোণায় দাঁড়িয়ে রয়েছে এরকম। তারা প্রথমে ভাবে, এই কে রে, কে দাঁড়িয়ে আছিস, এরকম ভাবে বলে, কোনো সাড়া আসে না। এবার তার কাছে ফোন ছিল, ফোনের টর্চ লাইটটা জ্বালিয়ে দেখে না ওর একটা টবের মধ্যে গাছটা, যেটা মনে হচ্ছিল কোনো একটা ছায়া। লাইটটা, টর্চটা সে বন্ধ করে দেখে যে ছায়াটা তারা দেখতে পাচ্ছিল, বা অন্ধকার যে একটা ভাব, সে অন্ধকার ভাবটা নেই। সে আবার লাইট জ্বালিয়ে দেখছে না, টপটা তো ওখানেই আছে। সে ভাবলো হয়তো আমাদের মনের ভুল। তো তারা কিছুক্ষণ সময় ওয়েট করে নিচ থেকে ডাকে, কিরে আসবি না, মুড়ি খেয়ে যা। তাদের কিন্তু তখন স্ট্রাইক করেনি যে তারা কিন্তু অলরেডি মুড়ি চপ ভাজা খেয়েই উপরে এসছে। তো তারা সেখানে নিচের দিকে যাওয়া চালু করে। যেরকম আমি বললাম যে ৩য় ফ্লোরে ওঠার পরেও কিন্তু আরেকটা সিঁড়ি, তারপরে গিয়ে ছাদের গেট। তো তারা নেমেই দূরে দেখে আবারও সেরকম একটা অবয়ব টাইপের অন্ধকারের মধ্যেও যেন কিছু আরো বেশি অন্ধকার। সেই অন্ধকারটা কালো মিশমিশে, যেটাকে হয়তো বলে বোঝানো খুব টাফ। তারা আরো ভয় পেয়ে গিয়ে ফুল স্পিডে নিচের দিকে নামতে থাকে। নামতে এটা সার্থকের বন্ধুর নয়, বন্ধুর ভাইয়ের মনে হয় যে কে জানি একটা ওকে পেছন থেকে জামাটা টেনে ধরলো। আর সেই জামাটা টেনে ধরার ভয়তে সে পেছন দিকে হাত দিয়ে, ওই হয় না, জামাটাকে এরকম ঠেলে দৌড়ে সে নিচের দিকে নেমে যায়। আর সেই ভয়তে সার্থকের বন্ধু আরো ভয় পেয়ে যায়, এত বড় একজন ছেলে হয়েও। নিচে গিয়ে বলে, কি গো তুমি আমাদেরকে এরকম ডেকেছিলে মুড়ি খাওয়ার জন্য, আর আমাদের সাথে কেমন জানি জিনিসপত্র হচ্ছে, কেমন জানি ঘটনা ঘটছে। তখন তার মা বলছে, কোথায়, আমি ডাকিনি তো, কেন, তুই তো খেয়ে গেলি মুড়ি, তোকে আমি আবার কেন মুড়ি খেতে ডাকবো?
তখন বলছে, দেখো আমার সাথে এরকম এরকম হয়েছে। তখন বলছে, দেখ তোদের মনের ভয় হতে পারে, প্রথমবারের জন্য এসছিস তো। কিন্তু তারপর থেকে তার শুরু হয় উদুম জ্বর। এত জ্বর আসে তার যে তাকে মানে মোটামুটি হসপিটালাইজ করে দেওয়ার মতো অবস্থা, 104 105-এর দিকে। তারপরে তার কেয়ারটেকার যে তাকে ডেকে জিজ্ঞেস করা হয়, আপনি বললেন নিজেই এসে যে যান গিয়ে ছাদে গিয়ে একটু হাওয়া খেয়ে আসুন, আর এখানে দেখুন এরকম হচ্ছে। আপনি বললেন কেউ নেই, কে জানি দৌড়াচ্ছিল, কেউ একটা এরকম করছে, শয়তানি পেয়েছেন আপনি? কেয়ারটেকারটি বলেন, দেখুন এরকম কিছু তো হয়নি, বা আমাদের জানার মধ্যে এরকম কিছু নেই। পেছন থেকে একটা বৃদ্ধ কেয়ারটেকার, যে ওই রেনোভেশনের আগে থেকেও সেখানে থাকে, সে এসে জানায় কোভিডের সময় একটি ফ্যামিলি, মানে কোভিডের যেই সময় লকডাউনটি পড়ে তার জাস্ট আগে একটি ফ্যামিলি ওখানে এসছিলেন ঘুরতে, মানে যখন সবে সবে মানে কোভিডটা ছড়াচ্ছে আর কি, ওই সময় এসছিল। তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা ছিল যার কোভিড হয়ে যায়। এবার যেহেতু কোভিড হয়ে যায় তো ট্রেনে ওঠা খুব একটা মানে যেত না। প্রথমত লকডাউন পড়ে গেছিল, ট্রান্সপোর্ট তো একদমই নেই, আর যারা চালাচ্ছিল তারাও খুব আতঙ্কে। প্রথমে আগে তারা দেখে নিচ্ছিল যে যে তাকে নিয়ে যাওয়া যাবে কিনা, শরীর খারাপ থাকলে নিচ্ছিল না কেউ গাড়িতে। তো সেই রকমই তারা ভাবে যদি রাস্তায় পুলিশে ধরে তাহলে তো আমাদেরকে ধরে নিয়ে যাবে, যেরকম কোয়ারেন্টাইনে নিয়ে যাচ্ছিল। তো সেই আতঙ্কে তারা আর বাড়ি থেকে বা হোটেল থেকে, মানে হোটেলটি থেকে বেরোই না। এটা রেনোভেশনের আগে হোটেলটি থেকে বেরোই না, এটা 2020 বা 21-এর ঘটনা। সে ধীরে ধীরে ওখানে ডাক্তারকে ডেকে ডেকেও ডাক্তার না পেয়ে একটা এমন সিচুয়েশন তৈরি হয়, তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য যেদিনকে বেরিয়েছিল সেই দিনকেই যে একটা একটা মাত্র গাড়ি তারা জোগাড় করেছিল, সেই গাড়িতেই সেই বাচ্চাটি প্রাণ হারায়। তারপর থেকেই সেই বৃদ্ধ কেয়ারটেকারটির সাথেও এরকম ঘটনা অনেকবার ঘটেছে। সে বলল তাদেরকে, দেখুন বাচ্চাটি কিন্তু কিছু করে না, বাচ্চাটি কিন্তু ক্ষতি করবে না, কিন্তু বাচ্চাটি চায় তার সাথে খেলার জন্যে কেউ থাকুক। বাচ্চাটি চায় তার বাবা মাকে, কিন্তু তার বাবা মায়ের তো সম্ভব নয়, তারাও ভয় পেয়েছিল খুব। তো তারা 2-3 বার এসেছিল, তারপরে তারা চলে যায়। তো এবার যে আমার সার্থকের বন্ধু, মানে তার মা বাবা জিজ্ঞেস করছে, তাহলে কি করবো এখন? আপনি যখন এতদিন ধরে জানেন, আপনার সাথেও যেরকম হয়েছিল, তা আপনারও তো শরীর টরীর খারাপ হয়েছিল, কীভাবে ঠিক হলো? তখন সে বলল, দেখুন এটা শরীর খারাপটা হয়তো ওর ভয় দেখানোর জন্য, ভয় পেয়ে ওদের শরীর খারাপ হয়েছে, কিন্তু ও হয়তো শরীর খারাপ করেনি। এতটা বিশ্বাস ছিল সেই বৃদ্ধ কেয়ারটেকারটির ওই বাচ্চাটির উপরে যে সে হয়তো কিছুই করেনি, তারা ভয়েতে এরকম শরীর খারাপ হয়েছে। এবার ব্যাপারটা এতটাই বাড়াবাড়ি হয়ে যাওয়ার জন্য, যেহেতু তারা অন্য একটা রাজ্যে ওড়িশায়, তো তারা ডিসাইড করলো যে এবার না, আর নয়, এবার আমরা বাড়ি ফিরে যাব, আবার পরে কোনো এক সময় এসে আমরা পুজো দেবো, কিন্তু এইবারের জন্য না। তো তারপরে তারা বাড়িতে ফেরে। বাড়িতে ফেরার পরে তারা ডাক্তার দেখায়, শরীর ঠিকমতো মানে অতটাও তাড়াতাড়ি ঠিক হচ্ছিল না বলে তারা গিয়ে পীর বাবাকে দেখায় একটি। তো সে জলপোড়া দিয়েছিল, আর সেগুলো খেয়ে ফু দিয়ে, মানে বলেছিল যে হাওয়া লেগেছে, এই ফু দিয়ে তারপরে তার ঠিক হয়। তো এটি ছিল আজকের আমাদের দ্বিতীয় ঘটনা। আজকের এক্সপেরিয়েন্সটা একটু অন্যরকম ছিল আপনাদের জন্য, আমি জানি। পডকাস্ট আবার আসবে, কিছু সারপ্রাইজ আছে আপনাদের জন্য। পরের এপিসোড থেকেই আশা করি সেই সারপ্রাইজটা আপনারা পেয়ে যাবেন, যারা যারা দেখছেন। আর এতদিন ধরে দেখার জন্য ধন্যবাদ। মিস্টিক নাইটসকে এতটা ভালোবাসার দেওয়ার জন্য ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব না করে থাকেন আর এখনও অবধি দেখেন, তো সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। লাইক করুন ভিডিওটিকে, শেয়ার করুন নিজের বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানান আপনাদের এই দুটি ঘটনার মধ্যে কোনটি ভালো লাগলো, বা দুটিই যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে সেটাও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানান। আজকের জন্য এই এপিসোডটা এতটাই। আবার দেখা হবে নেক্সট এপিসোডে একটা সারপ্রাইজের সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ। শুভরাত্রি।